সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার বাম দিকে রয়েছেন ডক্টর এম মুজিবুর রহমান, তিনি সাবেক সহযোগী অধ্যাপক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। আমার ডান দিকে রয়েছেন ফাতেমা ইয়ামন, তিনি অভিনয় শিল্পী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক শিক্ষার্থী। দর্শক, আমরা দুজন অতিথির মুখ থেকেই ফ্যাসিবাদ নিয়ে শুনব। কোন শাসক যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। ফেরাউন, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, ইদি আমিন, শেখ মুজিব, শেখ হাসিনা এবং সাম্প্রতিক সময়ের বাশার আল আসাদ পৃথিবীর ইতিহাসে অত্যাচারীর প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে গত 16 বছরের আওয়ামী দুঃশাসন তুলে আনার মাধ্যমে আমরা চিহ্নিত করার চেষ্টা করি তার ফ্যাসিবাদী নীতির ধরন। পাশাপাশি খুঁজে বের করার চেষ্টা করি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। প্রিয় দর্শক, আজ 28 জানুয়ারি 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2010 বিডিআর বিদ্রোহ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার সময় আবারও বাড়ানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভা, তথ্য প্রমাণ ছাড়া সংবাদ প্রচার বন্ধের আইন করার সুপারিশ। 2012 সরকার দলীয় নেতাকর্মীদের পুনর্বাসনে যেন উদ্দেশ্য কাবিখা কাবিটা টিআর প্রকল্প। 2013 বিজেএমই এর লোক দেখানো টাস্ক ফোর্স তাজরিন অগ্নিকাণ্ডের 2 মাস। গ্রেপ্তার করলে সমস্যার সমাধান হয় না, স্বরাষ্ট্রমন্ত্রী। 2014 পুলিশের যোগসাজশে ছাত্র অপহরণ, 20 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছেলেকে ফিরে পান বাবা। পত্রিকার প্রেস সেল গালা করার কোনো এখতিয়ার পুলিশের নেই, হাইকোর্ট। 2015 মোহাম্মদ আলীর জবানবন্দিতে আওয়ামী লীগ নেতাসহ 8 জনের নাম, সোনা চোরাচালান চক্র। যে কোনো উপায়ে দমন করুন, দায়িত্ব আমার, প্রধানমন্ত্রী। 2016 সরকারি 3 কর্মকর্তা সহ পলাতক 15 আসামির বিষয়ে পুলিশ নীরব, রানা প্লাজা ধস মামলা। উচ্ছেদ আগুনে 1171টি পরিবারের ক্ষতি, কল্যাণপুর পোড়াবস্তি। 2017 ভোগ্যপণ্যের ব্যবসায় নেই 630 প্রতিষ্ঠান, আমদানি রপ্তানি। চাপা পড়ে আছে চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারি, 1.5 দশকে 9টি বড় আর্থিক কেলেঙ্কারি। 2018 উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে, 3 জেলা সফরে আওয়ামী লীগ নেতারা। নির্বাচনী বছরে কালো টাকার ছড়াছড়ি হবে, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ। আইনে আছে, বাস্তবে নেই। পণ্য পরিবহনে ইলেকট্রনিক সিল ও তালার ব্যবহার কার্যকর হওয়ার আগেই শেষ বিধিমালার মেয়াদ। 2019 খেলাপি ঋণের নগদ আদায় কমেছে 5 ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক টিম লিভস ফর USA to file cases over $81 million theft. 2020 পাল্টাপাল্টি দোষারোপ, ইসি শুধুই আশ্বাস, ঢাকার 2 সিটি নির্বাচন। ঘুষের টাকা না পেয়ে মামলায় জড়ানোর অভিযোগ। 2021 সহিংসতায় ম্লান ভোট উৎসব, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, চট্টগ্রাম সিটি নির্বাচন। 2022 রাতের ভোট, অভিযোগ আকারেই থেকে গেছে, তদন্ত হয়নি, সিইসি। বাংলাদেশ ছাত্রলীগ activists torture fresher overnight at ঢাকা ইউনিভার্সিটি। 2023 ব্রাহ্মণবাড়িয়া 2 উপনির্বাচন, ভোটারদের কেন্দ্রে আনতে চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতাদের নির্দেশনা। আনলawful transactions deepen dollar shortage. শুরুতেই যাচ্ছি ডক্টর এম মুজিবুর রহমান, আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনাম দেখলাম, উন্নয়ন অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে। 3 জেলা সফরে আওয়ামী লীগ নেতারা একথা বলেছিলেন। দৃশ্যমান কিছু সাদা উন্নয়নের পরও কেন আওয়ামী লীগ জনগণের উপর বিশ্বাস রাখতে পারল না? এত উন্নয়নের পরও কেন সে আগে থেকেই নিশ্চিত হয়ে গেল জনগণ তাকে আর চাচ্ছে না, যে কারণে তিনি ভোট কারচুপি বা দিনের ভোট রাতে এরকম নানা পথ অবলম্বন করতে হলো? যে উন্নয়নের যদি ডেফিনেশন দেখেন, উন্নয়নের ডেফিনেশনটা হচ্ছে ওয়ার্ল্ড রিকগনাইজ ডেফিনেশন অথবা অক্সফোর্ড ডিকশনারি থেকে যদি আমরা দেখি, তাহলে উন্নয়নটা হবে মানব উন্নয়ন, তার সাথে ইকোনমিক্যাল এবং সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার সহ মানুষের মনোজগতে কিছু উন্নয়ন করতে হয়। কেউ কি বলবে, ইভেন আওয়ামী লীগের যারা ফেসিবাদী শাসক ছিল, শাসকের দোসর ছিল, তারাও বলবে না গত 16 বছরে বাংলাদেশে কোনো ধরনের মনোজগতের মানব কোনো উন্নয়ন হয়েছে। কিছু
মানব চক্ষু সম্পদের চোখের উন্নয়ন। মানুষ সম্পদ বলেন অথবা মনোযোগের সাইকোলজিক্যাল যে ইম্প্যাক্ট করে Development. এ ধরনের কোনো উন্নয়ন হয় নাই, বরং বয়স সংস্কৃতি ছিল, গুম খুন, মানুষের মানে ঘরে থাকলেও নিরাপদ না, বাইরে বের হলে নিরাপদ না। শুধু কিছু সংখ্যক অলিগার শ্রেণী, যে এই ফেসিবাদের দোসরদের ভিতরে কিছু ব্যবসায়ী, কিছু সাংবাদিক, কিছু সংখ্যক লুটেরা শ্রেণী, তারা বাদে বাকি সবাই চলে আসা অনিশ্চিত জীবনযাত্রার মধ্যে। অতএব উন্নয়ন বলতে কোনো কিছুই হয় নাই, শুধুমাত্র কিছু বিল্ডিং, এই বিল্ডিংগুলোর কাজগুলা যেগুলো বলে আমরা দালান কাঠামো, এই কাঠামোগুলো তৈরি করা হয়েছিল মেনলি লুটপাটের একটা অস্ত্র হিসাবে, হাতিয়ার হিসাবে। কারণ আপনারা জানেন পদ্মা সেতু সহ যে ধরনের উন্নয়নের গল্প শোনানো হচ্ছে আমাদেরকে, হ্যাঁ কিছু কনস্ট্রাকশন হয়েছে, তার খরচ এই সাউথ এশিয়ানা শুধু উন্নত বিশ্বের খরচের 10 থেকে 15 গুণ অধিক ধরনের খরচ করা হয়েছিল। এই খরচের টাকা ওভার ইনভয়েসের মাধ্যমে লুট করে এবং শ্বেতপত্র, যে আমাদের সকলের শ্রদ্ধাভাজন দেবপ্রিয় ভট্টাচার্য, উনি যে একটা শ্বেতপত্র প্রকাশ করেছেন, সেখানে দেখবেন $17 বিলিয়ন প্রতি বছর গত 2 দশক পাচার করা হয়েছে। এই যে লুটেরা টাকাটা এ দেশে যদি থাকতো তাহলে সাধারণ জনগণ কিছুটা হলেও তার বেনিফিট নিতে পারতো। তার উন্নয়নের নামে লুট হয়েছে এবং বুটের নামে, বুট তো হয়ই নাই, বুটের নামে একটা তামাশা ছিল এবং গত 14 বছরে খুব মানুষ বুট দিতে পারে নাই। অতএব এই সরকার বুটের নামে তামাশা করছে, উন্নয়ন নামে না, লুট জনগণ করছে। থেকে কেন তারা এরপরে- ছিটকে গেল? Right. এখন কেন হচ্ছে এটার উত্তর কিন্তু আপনার আমার দেওয়ার আগে আপনি জানেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রাইম মিনিস্টার যিনি ছিলেন জনাব তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজগুনু, উনি একটা বক্তব্য দিয়েছেন হয়তো 5 আগস্টের পরে দেখবেন। উনি বলছেন ফেসিবাদের যে মেইন কাণ্ডার, যে ফেসিবাদী শাসক ছিলেন শেখ হাসিনা, উনি তার কাছে বলছেন 2 হাতে লুটে পুটে যা পারো কামাই করে খাও। অতএব আপনি অন্য দলের লোক, অন্য পক্ষের লোক সব কথা বাদে দিলাম, উনি ওই ফেসিবাদী শাসকদের এক সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। উনি বলছেন তার ইনস্ট্রাকশন ছিল লুটে ফুটে দেশটাকে ছারখাড়া করে দাও। কারণটা কি? উনি এটার উত্তর পেতে হলে আপনাকে যাইতে হবে সেই 1981 সালে যখন উনি দেশে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। উনি কিন্তু আপনার জানেন প্রখ্যাত BBC খ্যাত সাংবাদিক সিরাজুর রহমানকে লন্ডনে বলেছিলেন, আমি বাংলাদেশে ব্যাক করছি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে। এই যদি ক্রনোলজি আমরা দেখি তাহলে দেখবো শেখ হাসিনা মানি বাংলাদেশ বিরোধী একটি সত্তা, শেখ হাসিনা মানি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী একটি সত্তা, শেখ হাসিনা মানি বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক এবং মানব যে ধরনের আমাদের একটা শৃঙ্খলা ছিল তার সবগুলা নষ্টের কারিগর হচ্ছে শেখ হাসিনা। কারণ সে তার বাবার হত্যার প্রতিশোধ নিতেই বাংলাদেশে আসছিল। ওনারা ঠিকই জানতো ভোট দিলে এই ভোটে ওনারা পাস করবে না। তার প্রমাণ হচ্ছে 2014 সালে না পাস, আমি বলি আপনাকে 2014 সালে 5 জানুয়ারির আগে আপনারা তো মানে মনে থাকবে 5টা সিটি কর্পোরেশন আওয়ামী লীগের অধীনে কিন্তু সম্পন্ন হয়েছিল। এই 5টা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের একটিও পাস করে নাই। অতএব তারা ভালো করে জানে ভোট যদি মোটামুটি সুষ্ঠু ভোট হয় তার একটি আসন পাবে না। শেখ হাসিনার মূল উদ্দেশ্য তার বাবার বিচার প্রতিশোধ নিতে গিয়ে দেশটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া, দ্বিতীয়ত দেশকে একটা পার্শ্ববর্তী দেশের করদরাজ্যে পরিণত করা। এটা প্রমাণ 2008 সালে আপনি যদি দেখেন এই যে প্রণব মুখার্জি সাবেক প্রেসিডেন্ট আপনার ইন্ডিয়ার, উনি কিন্তু কোয়ালিশন অফ ইয়ার্স বইয়েতে ক্লিয়ারলি বলছেন যখন মঈনুদ্দিন ফখরুদ্দিন 111 যে তামাশা সরকার আসছিল, উনার ওই সময় মঈনুদ্দিনকে উনি গ্যারান্টি দিয়েছিলেন যদি আপনি আওয়ামী লীগ ক্ষমতা আসে তাহলে আপনার এক্সিট রুট কোনো সমস্যা হবে না। এবং উনি বলছেন এই নিশ্চয়তা দেওয়ার পরই এই আপনার মঈনুদ্দিন তৎকালীন সাবেক আর্মি চিফ এই ইলেকশনটাকেও 2008 সালের ইলেকশনটাকেও অনেকে বলে নিরপেক্ষ হয়েছে। আমি মনে করি এটা অনেকেই মনে করেন ওইটাও নিরপেক্ষ ইলেকশন ছিল না। তাই এটা প্ল্যান ওয়াই বাংলাদেশকে একটা পার্শ্ববর্তী দেশের করদরাজ্য এবং ডিপেন্ডেন্ট করে দেওয়ার জন্য সুদূর প্রসারী নীল নকশার অংশ হিসাবে শেখ হাসিনা বাংলাদেশে তার প্রত্যাবর্তন করার পর থেকেই এই দেশকে কিভাবে একটা লুটেরা শ্রেণীর হাতে দেওয়া যায় তার বন্দোবস্ত করেছে। উনি বলছেন না যে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। উনি বলেন নাই ভারতের কাছে আমি কিছু চাই না। কেন চাবে উনি? কারণ ভারতের কাছে একটাই চাইছে উনি। ওনার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিল আমাদের সিলেটের একটা মন্ত্রী, উনি কিন্তু বলছিল ইন্ডিয়াকে অখুশি করে অথবা ইন্ডিয়া আমাদেরকে রাখবে। তাই দেখেন একটা দেশের জনগণকে বাদ দিয়ে নট অনলি দিস 2024 সালের আমি আর ডামির নির্বাচন যেখানে কোনো
প্রধান বিরোধী দল তো যাই নাই, ছোটোখাটো দলগুলো ওই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। টাকা দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়েও কাউকে নির্বাচনে দু একটা পাপেট ছাড়া, দু একটা কুলাঙ্গার ছাড়া অন্য কাউকে নির্বাচন নিতে পারে নাই। ওই নির্বাচনেও যারা আওয়ামী লীগের ক্যান্ডিডেট ছিল ওরা বলছে আমার উপর ভারতের সমর্থন রয়েছে। আওয়ামী লীগের ফেসিবাদী শাসনে জনগণের উপর আস্থা রাখার কোনো কারণ ছিল না। জি, যেমন আপনি নিজেই আন্দোলনে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন এই 24 সালেই কেন সরকারের পতন হলো? এর আগে তো 2013 সালে আমরা দেখেছি দীর্ঘ আন্দোলন হলো নানান রাজনৈতিক দলের, এবং 2018 সালেও দেখলাম যে নির্বাচন মধ্যরাতে হয়েছে, সেই নির্বাচন নিয়ে নানান বিতর্ক এবং নানান দল নানানভাবে কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম করেছে। তখন কেন আসলে পতন হলো না? 24-এ কেন পতন হলো? কারণটা কি? 2024 সালে এই যে আন্দোলনটা হলো, এখানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে জেনজি। এই জেনজি 2013 কিংবা 2018 সালে তাদের বয়স কত ছিল? এই জেনজির যে মনোবল, যে বেঁচে থাকার ইচ্ছা, তাদের যে স্বপ্ন, তারা যে স্বপ্নবাজ, তারা যে তাদের জীবনের অর্থটা খুঁজে পেয়েছে, যেটা আমাদের পূর্ববর্তী প্রজন্ম পারেনি, যেটাকে এখন আপনার প্রতিনিধিত্ব করেছে জেনজি, এবং তাদের হাত ধরেই পরবর্তীতে দেখা যায় যে এই সরকারের বা গত অবৈধ সরকারের পতনটা হয়েছে বলে আমি মনে করি। জি, তার মানে কি এর আগের যে 2013 বা 18-তে যারা আপনার বক্তব্য অনুযায়ী পূর্ববর্তী প্রজন্ম, তাদের চেষ্টায় কোনো ত্রুটি ছিল না তাদের অনুধাবনে ত্রুটি ছিল? তাদের চেষ্টা এবং অনুধাবন দুটোতেই ত্রুটি ছিল। কেন ত্রুটি ছিল তারা কখনো বুঝতেই পারেনি। তারা এই যে সরকারের যে একের পর এক, দেখেন 14 সালে যখন আপনার নতুন করে নির্বাচন দেওয়ার কথা ছিল 13 সালে, তখনই তো জনগণ ভোটের অধিকার হারিয়ে ফেলেছে, এবং জনগণের তখনই বুঝে যাওয়া উচিত ছিল যে আমরা এই সরকার বৈধ না। তো তারা যদি এটা বুঝেই থাকে তাহলে তারা কেন তখন রাস্তায় নামেনি? তখন তো জেনজিরা খুব না, রাস্তায় তো তখন ছিল 93 দিন অবরোধ চলছিল সারা দেশে। অবরোধ চলছিল, কিন্তু আবু সাইদের মতো কিংবা মুগ্ধদের মতো বুলেটের সামনে বা গুলির সামনে গিয়ে কয়জন দাঁড়াতে পেরেছে? বা একের পর এক লাশ পড়ার পরেও এই যে অকুত ভয়ের মতো যে 5টা লাশ পড়লো, 7টা লাশ পড়লো, তারপরেও যে না আমরা লাশ পড়ছে তারপর আমরা যাচ্ছি, এটা কয়জন পেরেছে? তখন তো কয়েকটা মারধর কিংবা আহত হলেই প্রত্যেকে ঘরে ঢুকে যেত। 24-এর পূর্ববর্তী যে আমরা ভয় করবার মানসিকতা তৈরি বা করতে আমাদের পেরেছিল। আরো ছোট যারা, তারা এই জিনিসটাকে জয় করেছে। এর মূল চেতনা হিসেবে কি কাজ করেছে আপনাদের? চেতনার জায়গাটি কি ছিল? আন্দোলনটা মূলত শুরু হয় আপনার কোটা আন্দোলনকে কেন্দ্র করে। তো 2018-তে তো 2018-তে যখন কোটাটা সংস্কার করা হলো এবং 24-এ এসে যখন সরকার বলছে যে সরকারের দায় না, এটা হাইকোর্ট, এবং হাইকোর্ট বলছে না এটা আমাদের দায় না, এটা সরকারের, এই যে বাচ্চাদের সাথে যে খেলা হলো প্রজন্মকে নিয়ে, হ্যাঁ, তো ওরা তখন যে বুঝেছে, ওরা এর আগেও বুঝেছে, কিন্তু ওরা 24-এ এসে বুঝতে পারলো যে না, যেই সরকার আপনার ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমাদের তো 24-এ আমাদের নির্বাচন হলো, কিন্তু আমরা তো ভোট দিতে পারিনি। কেন্দ্রেই যেতে পারিনি, আমাদের বাবা মা কেন্দ্রে যেতে পারিনি। বাবা মা আগে গিয়েছে এবং তারা আমাদেরকে বলেছে যে আমরা আগে যাই, আমরা অবস্থা দেখি, তারপর এসে জানাবো, তারপর তোমরা যেও। তো আমরা তো প্রত্যেকে সকাল থেকে আমরা খুব উচ্ছ্বসিত ছিলাম যে আজকে আমরা জীবনে প্রথমবার ভোট দিব, কিন্তু বাবা মা তারাই ভোট দিতে পারেনি। তারা কেন্দ্র থেকে এসে আসলে কোটার বিরুদ্ধে আন্দোলন করতে বা এই চাকরি নিয়ে যে বৈষম্য, তার বিরুদ্ধে আন্দোলন করতে, কিন্তু এখান থেকে কোন চেতনা বলে বা কোন কারণে আপনারা এক দফায় চলে গেলেন? এক দফা তো হঠাৎ করে হয় না, এটা তো ধীরে ধীরে হয়েছে। তার যে ফ্যাসিবাদী যে নেচার, এই নেচারের কারণে এই দিনটা খুব দ্রুত চলে এসেছে, যেটা বাংলার আপামর জনতাও চিন্তা করেনি যে এত দ্রুত এই সরকারকে অন্তত পতন করা যায়। এবং আপনাদের এই আন্দোলনের সাথে ছাত্রদের যখন রক্ত মিশে গেল, রাস্তায় যখন রক্তাক্ত হলেন, তখনই সাধারণ মানুষ এবং অপর রাজনৈতিক দলগুলো প্রথম যখন ছাত্ররা নামলো, দাঁড়ানোর পরেই আপনারা এই সাহসটা পেলেন। এই বিষয়টি এরকম। জি, ধন্যবাদ ইমন। আপনার কাছ থেকে আবার শুনবো। আমরা একটু প্রফেসর মুজিবুর রহমানের কাছ থেকে একটু জানতে চাই। হ্যাঁ, একটু কমপ্লিমেন্টারি অ্যাড করতে পারি প্লিজ। রাইট, তখন ফেসিস্টরা এই যে নির্মমভাবে ছাত্র জনতাকে হত্যা করলো, হত্যার পরে রক্তের বদলা, আমরা অনেকে হয়তো বুঝে না আসলে, তারা ফেসিস্ট হয়ে মনে করে আমার কাছে শক্তি আছে, কোয়াসি ফোর্স আছে, বন্দুক আছে, বুলেট আছে, যা ইচ্ছা তাই করবো। এটা হয় না আসলে। ন্যাচারাল জাস্টিস যেটা, এটা হবেই আপনার। এটার কারণে একটা ফ্যাক্টর কাজ করেছে। দ্বিতীয়ত, গত 16 বছর প্রধান বিরোধী দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলা যে এই সরকারের বিরুদ্ধে একটা আন্দোলনের পাঠান্তন তৈরি করেছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু লন্ডন থেকে বসে দলকে সুসংগঠিত করার মধ্য দিয়ে, এবং 62টি সংগঠন, রাজনৈতিক সংগঠন 2024 7 জানুয়ারি ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। আপনি জানেন ওনারা বিভিন্নভাবে টুপ দিয়েছিল। এই যে নির্বাচন
অংশগ্রহণ না করা এবং 18-তে অংশগ্রহণ করে আবার আওয়ামী লীগের ফেসিস্ট চেহারা দেখা, 14-তে অংশগ্রহণ না করা, এইসব রাজনৈতিক যে পটভূমি তৈরি করার কারণে কিন্তু এক প্রকার জনগণের, ছাত্র জনতা, শ্রমিক সবার মধ্যে আওয়ামী নামের যে ফেসিস্ট তার সম্পর্কে একটা মানে তাদের স্বরূপ উন্মোচিত হয়েছে। প্রচলিত হয়েছে। সার্বিয়ার প্রেসিডেন্ট যখন রিজাইন করে তখন একটা গার্ডিয়ান একটা আর্টিকেল, একটা লাইন ছিল, এ ফেসিস্ট or dictator can do whatever they like but cannot afford a single mistake. It was happening 2024 জুলাই or অগাস্ট। কারণ এরা কিন্তু পাঠাতন তৈরি করেছিল আন্দোলনরত বিরোধী রাজনৈতিক দলগুলো। এরপরে এই দলগুলোর তো সন্তান আছে, দলগুলো যারা করেন তাদেরই সন্তান আছে, ভাই আছে, বোন আছে, এরাই তো জেনজি তো আর অন্য কোনো দেশ থেকে আসে নাই। জেনজি বলতে তো এরাই তো যারা রাজনৈতিক দলের নেতাকর্মী আছে তাদেরই সন্তান, তাদেরই ভাই, বাতিজা, বন্ধু, এরাই তো। তো সবার ভিতরে একটা আক্ষেপের সীমালঙ্ঘনের শেষ পর্যায়ে চলে আসার কারণে দুইটা কারণ বললাম। একটা হচ্ছে গত 16 বছরে অপোজিশন পার্টি বিএনপির প্রধান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যে সুন্দর সুকৌশলে এই সরকারের বিরুদ্ধে একটা পাঠাতন তৈরি হয়েছিল এবং অন্যান্য রাজনৈতিক দলসহ, এরপরে শিক্ষার্থীরা, জেনজি যারা সাহসী ভূমিকা নিয়েছে, উনি ঠিকই বলছেন, আবু সাইদের মতো, মুগ্ধর মতো, আপনার ওই যে আপনার ওয়াসিমের মতো যারা বুক চেতিয়ে দাঁড়াইছিল বুলেটের সামনে। আপনি দেখছেন ফেসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে একজন পুলিশ এসে বলছে একজনকে একটা গুলিতে একজন মরার পর পাশেরটা না নড়ে সে তৈরি হয়ে যায়। এটা কিন্তু ওয়ার্ল্ড রেকর্ড। বিডিআর বিদ্রোহ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার সময় আবারও বাড়ানো হয়েছে। আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম, এটা কি বিভিন্ন সংস্থার উপর হাসিনা সরকারের নিয়ন্ত্রণ নেওয়ার প্রক্রিয়া ছিল কিনা বিডিআর এর মতো এরকম? এটাই তো শুরু। প্রতিটা দেশে সেনাবাহিনী হচ্ছে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী। একটা দেশের সুশৃঙ্খল বাহিনীকে ওরা জানে যে বাংলাদেশের সব কিছু নষ্ট করে দেওয়া হয়েছিল অলমোস্ট। কারণ কোনো জায়গায় হয়তো 80%, কোনো জায়গায় 90%, কোনো জায়গায় 70%, 50%, কিন্তু একটা জায়গা আমাদের ইনট্যাক্ট করে গেছিল, সেটা হচ্ছে আমাদের গৌরবের সেনাবাহিনী। প্রথম এসেই তারা এটাতে আঘাত করলো। শেখ তাপস, শেখ সেলিম, তাদের ফ্যামিলির শেখ পরিবারের মানুষ এবং ওই সময় নানক সহ কয়েকজন যারা এই পটভূমি তৈরি করেছিল এবং আর্মিদেরকে, আমার চৌকস আর্মি অফিসারকে বিডিআরে নিয়ে আসা হয়। বিডিআরে আসার পরে তাদেরকে একসাথে জড়ো করে এই নির্মম হত্যাযোগ্য, এটা কোনো মিউনিটি ছিল না, এটা ছিল একটা নির্মম হত্যাযোগ্য। এবং এটা করা হয়েছে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে। আমি প্রথমে বলছিলাম শেখ হাসিনা এদেশে পা রেখে বলছিল তার বাবার হত্যার প্রতিশোধ নেবে, দ্বিতীয়ত এই দেশটাকে পার্শ্ববর্তী দেশের করদরাজ্যে পরিণত করবে। আপনার কাছে একটি সংবাদের শিরোনামে দেখলাম, পুলিশকে রেকর্ড সংখ্যক পদক দেওয়া হচ্ছে। পুলিশকে এই পদক দিয়ে কি সরকার পুলিশ লীগ তৈরি করেছিল? কেন এত পুরস্কার দেওয়া হয়েছিল? হিটলার একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য কি তৈরি করেছিল? প্রথমে নৎসি বাহিনী। তো তিনি চেয়েছিলেন যে আর্যদের সবার উপরে দেখতে, যেটা আওয়ামী লীগ চেয়েছেন। তারপরে হচ্ছে যে আপনার ভিন্ন যে রাজনৈতিক দল, সেটা হচ্ছে তিনি কখনোই গঠন হতে দিতে চাননি। তো এবং এই যে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা বা আর্যদেরকে সবার উপরে দেখতে চাওয়া বা ভিন্ন রাজনৈতিক মতবাদকে হচ্ছে তিনি আসতে দিবেন না, এই সব কিছুর জন্য তার যে সেনার দরকার ছিল যে তাকে সাহায্য করবে, এই সেনা কে ছিল? নৎসি বাহিনী। সুতরাং আওয়ামী লীগের এরকম দরকার ছিল যে তাকে তার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা কিংবা সে যা চায় জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া থেকে শুরু করে গণতান্ত্রিক যে কোনো অধিকার কেড়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের দরকার ছিল একটা সেনাবাহিনী। সেই সেনা তিনি তৈরি করেছিলেন পুলিশের মাধ্যমে। এটা খুব সহজ। ক্লাসিক ফ্যাসিজমের সাথে কি শেখ হাসিনার শাসনটা পুরোটা যায়? তার কর্মকাণ্ড কিন্তু ফ্যাসিজম। এটা অবশ্যই ট্রু যে তার কর্মকাণ্ড 100% ফ্যাসিজমের সাথে যায় না। যেমন এখানে দেশের স্বার্থ কিন্তু তিনি দেখেন। ফ্যাসিস্টরা কিন্তু তার নিজের জাতিকে এবং তার দেশকে, আপনি বললেন যে আর্যদেরকে সবার উপরে দেখতে চেয়েছিলেন। হ্যাঁ, অবশ্যই হিটলার। কিন্তু শেখ হাসিনা কিন্তু তার বাংলাদেশের মানুষকে উপরে দেখতে চাননি। হ্যাঁ, দেখতে চাননি এবং তিনি উল্টো দেশের টাকা পয়সা লুটপাট করে তিনি, এটা আসলে ক্লাসিক ফ্যাসিজম আমি বলবো না, তবে উনি অবশ্যই ফ্যাসিজমের কয়েকটি রূপ তিনি দেখিয়েছেন। আপনার কাছ থেকে একটু শুনবো আরেকটি সংবাদের শিরোনাম। দেখলাম যে সরকার দলীয় নেতাকর্মীদের পুনর্বাসনের জন্য সরকার বিবিধ প্রকল্প নিয়েছে, বরাদ্দ নিয়েও কাজ না করে টাকাও ভাগ বাটোয়ারা করেছে। অনেকগুলো এরকম খবর আছে। হাসিনার কর্তৃত্বকে কিভাবে প্রতিষ্ঠা করেছেন এসব প্রকল্প? এর নেতিবাচক প্রভাব তরুণ প্রজন্মকে কিভাবে প্রভাবিত করেছিল? প্রশাসনের নির্বাচনের পরে কি করতো, পুলিশদেরকে একটা বাধা দিত, একটা পুরস্কার, কি জানি 2,000 টাকা, 5,000 টাকা, 20,000 টাকা করে উনি পুরস্কার হিসেবে দিত। ওনারা অনেক কষ্ট করেছে। এটা ইনডাইরেক্টলি এই দেশটা উনি রান করেছেন গত 16 বছর। এটা হচ্ছে প্রশাসনের একটা অংশ, আমি সম্পূর্ণ অংশ বলবো না, একটা অংশকে লুটেরা বানিয়ে এবং ওদেরকে অবৈধ সুযোগ সুবিধার মাধ্যমে
ওদেরকে একটা প্রলুব্ধ করে তখন যে একটা অবৈধ ফ্যাসিলিটি কেউ গ্রহণ করে সে কিন্তু অটোমেটিক সে দুর্বল হয়ে যায়, তখন সে অপরাধের মধ্যে চেইনের মধ্যে ঢুকে যায়। দেখেন না বেনেজুয়েলার কি অবস্থা, আমরা তার বুট ক্লাবের ঘটনা জানি না, আমরা যাওয়ার পরে কিছু হয়েছিল, আমরা হারুনের ঘটনা জানি, সে কান্নাকাটি করে মানে নারায়ণগঞ্জ থেকে আসলো, এরপরে তাকে কি করলো ঢাকার একেবারে মানে কি সম্রাট বানিয়ে দেওয়া হলো। এইসব করার মধ্য দিয়ে সে কিন্তু দলের একটা অংশ প্লাস প্রশাসনের একটা অংশকে এই মেকানিজমে ঢুকিয়ে অপরাধী অথবা অবৈধ এই ফ্যাসিলিটি দিয়ে দেওয়ার মাধ্যমে অপরাধ প্রবণতা করার মধ্যে দিয়ে তার সরকারকে সাপোর্ট করতে বাধ্য করেছে। সে জানে আমার থেকে সরে গেলে রেহাই নাই, কারণ অনেককে দেশ থেকে ত্যাগ করে দেওয়া হয় নাই। এটাই হচ্ছে এটা ফেসিস্টদের একটা কৌশল। আগে বললাম এটা সংকর মাফিয়া এবং ফেসিস্ট। এটি হাইকোর্ট একটি রিপোর্ট দিয়েছিল যে পত্রিকার কোনো প্রেস কখনোই পুলিশ সিলগালা করতে পারে না। দৈনিক মানবজমিন এরকম একটি প্রতিবেদন করেছিল। পুলিশ কার মদদে তাহলে এই প্রেস দৈনিক আমার দেশ সহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রেস সিলগালা করে দিয়েছিল? এর পেছনে মোটিভ কি? এর পেছনে মোটিভ আসলে তার নিজস্ব ন্যাশনকে বিল্ড করা। কারণ হিটলার হচ্ছে তার 25 দফার 25 নম্বরে বলেছিলেন যে তিনি যদি কখনো ক্ষমতায় আসে তাহলে হচ্ছে ন্যাশনাল যে সোশ্যালিজম এর বাইরে অন্য কোনো থিঙ্কিং বা অন্য কোনো লেখা তিনি ছাপতে দিবেন না পত্রিকায়। খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সরকার সেটাই ফলো করে আসছিলেন, যে তারা চাচ্ছিলেন যে তাদের মানে পুরো ফ্যাসিজমের এস্টাবলিশ করতে যা যা করার তার মধ্যে এটি একটি ছিল, যে মানে বিরোধী মতের গণমাধ্যমকেও তিনি আসতে দিবেন না, জানতেই দিবেন না তিনি জনগণকে যে কি হচ্ছে কোথায়। তার মানে হচ্ছে শেখ হাসিনা এক ধরনের মানসিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ফ্যাসিবাদী শাসনকে এস্টাবলিশ করবেন এবং এটি দীর্ঘ সময় কন্টিনিউ করবার জন্য যা যা করার তা তিনি করবেন। একটু আগে বললেন যে পুরোটাই ফ্যাসিবাদী কিনা, বাট সেটা নিয়ে গবেষণা হওয়া উচিত, কিন্তু তবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করার যে চেষ্টা করে গেছেন এটা পুরোপুরি বলা যায়। জি, আপনার কাছ থেকে আবারও শুনবো ডক্টর মুজিবুর রহমান, আপনার কাছ থেকে আবার একটু শুনি। প্রফেসর, চাপা পড়ে আছে 1.5 দশকের 9টি বড় আর্থিক কেলেঙ্কারি। দেশে যে মুদ্রাস্ফীতি ঘটেছে তার জন্য সরকার কিভাবে দায়ী ছিল? এগুলো তো চাপা থাকবেই, কারণ এইসব বড় বড় কেলেঙ্কারির সাথে স্বয়ং সরকার ফ্যাসিবাদী প্রধান শেখ হাসিনা জড়িত ছিলেন, তার পরিবারের লোকেরা জড়িত ছিলেন। আপনি দেখেন ওদের 10 কাঠা করে প্লট দেওয়া হয়েছে জয় সহ। আপনি বলেন এদের প্লট নেওয়ার দরকারটা কী ছিল? ওই যে বললাম চোর কিন্তু যতই সূক্ষ্মভাবে চুরি করে না কেন তার চিহ্ন রেখে যায়। সে 10 কাঠা প্লট না নিলে পারতো, কারণ ওরা হাজার হাজার কোটি টাকা ওই যে কি স্যাটেলাইট বঙ্গবন্ধু নামে করছে, 2000 কোটি টাকা খরচ করে, মানে কোনো কাজে নাই। সে 2000 কোটি টাকা তো লুটপাট করছে, তাহলে 10 কাঠা প্লট নিতে হবে কেন? ওই যে চুরি করার পরে একটা চিহ্ন রেখে যায়। এটা এখানে রাজ্য থেকে আপনি দেখেন এখন নট অনলি দিস, আপনার 400 বাড়ি, আমি যে দেশে থাকি যুক্তরাজ্যে 400 বাড়ি তার একটা মন্ত্রীর প্রকাশ্য আসছে। এবং দেখেন ওনার একটা বাগ্নি, সে ছিল এমপি ওখানকার। তখন দেশে শেষ করার পরে ওনাদের ব্লাড, প্রথম আলো রিপোর্ট দেখলাম কেমন নেতা মন্তব্য করেছেন, সম্ভবত আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি রুহুল কবির রিজভী ভাই, উনি বলছেন যে শেখ হাসিনার শেখ পরিবারের ব্লাড যেখানে গেছে সেখানে করাপশন, সেখানে দুর্নীতি, সেখানে হচ্ছে লুটপাট। সে এই যুক্তরাজ্যে গিয়েও আমাদের কয়েকজন এমপি ছিল আমাদের মাথার তাজ হিসেবে, এবং বহির্বিশ্বে বাংলাদেশের কিছু মানুষ যারা পলিটিক্সে ইনভলভ হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করছিলেন, তার ভিতরে সেও একজন ছিল। কিন্তু ওই যে শেখ পরিবারের মেম্বার হওয়ার কারণে ওই দুর্নীতিতে ফ্ল্যাট নেওয়ার পরে বলে এটা তার মা বাবা দিছে, এরপরে বলে তার কোনো ব্যবসায়ী দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধের পরে যে আমরা দুঃশাসন দেখলাম, যে লুটপাট এবং দুর্ভিক্ষ দেখলাম, কারা করছিল? ওই শেখ পরিবারের লোক এবং আওয়ামী লীগের কিছু অলিগার্সের নিয়ে লোক করছিল। 2023 সালের দৈনিক মানবজমিন পত্রিকার খবর, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনের একটি খবর। ভোটারদের কেন্দ্রে আনতে চেয়ারম্যান আওয়ামী লীগ নেতাদের নির্দেশনা। আলাদা করে কেন এমন নির্দেশনা দেওয়ার প্রয়োজন হলো যে ভোটারদেরকে নিয়ে আসতে হবে? ভোটাররা তো এমনিই আসবার কথা ছিল, এরকম নির্দেশনা দিতে হলো কেন? আপনি তো 2023 সালের খবরের কথা বলছেন। আমরা যদি আরেকটু 2 বছর আগে যাই, 2021-এর 27শে জানুয়ারি প্রথম আলো একটা প্রতিবেদন ছাপে যে ভোট দিচ্ছে প্রশাসন, তাকিয়ে দেখছে জনগণ। ভোট কেন্দ্রের সিনারিও যখন এমন হয় যে প্রশাসন ভোট দিচ্ছে আর জনগণকে তাকিয়ে তাকিয়ে দেখতে হচ্ছে, এই সিনেমা দেখার জন্য জনগণ কেন ভোট কেন্দ্রে যাবে? সিনেমা দেখার জন্য তো সিনেমা হল আছে। প্রফেসর মুজিবুর রহমান,
বর্তমানে যে এত 16 বছরের দীর্ঘ দুঃশাসনের পর ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে, এই সরকারের কাছে আপনার প্রত্যাশা তো নিশ্চয়ই কিছু না কিছু আছে। এই সরকারের প্রথম যে জিনিসটা হবে, আপনার পরামর্শ আইন কি? শৃঙ্খলা বাহিনী আমি মনে করি পুরোপুরি এখনো কাজে লাগে নাই। সব জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো মানে স্বাভাবিক না, এবং মুদ্রাস্ফীতি একেবারে লাগাম ছাড়া। আমি জানি না, আমরা তো পাউন্ড দেখে অভ্যস্ত, ওইটা এরপরও ঢাকা শহরে খরচ করার পরে অনেক কষ্ট লাগে। কিন্তু যারা এদেশে আছেন, সব সময় থাকেন, ওনারা নিশ্চয় অনেক কষ্ট করছেন। আমার মনে করি এই সরকারের এটাকে দ্রুত একটা টাস্কফোর্স গঠন করে কোনো সিন্ডিকেট আছে কিনা তার একটা খোঁজখবর নিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ওনারা রোধ করতে হবে, বন্ধ করতে হবে। যেগুলা সংস্কার না করলেই নির্বাচন সম্ভব করা হয় না, এই সংস্কারগুলো করে অতি দ্রুত নির্বাচন দিয়ে একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠনের প্রয়াসে যেন এই সরকার ফার্স্ট প্রায়োরিটি দিয়ে এই কাজটা শুরু করে। জি, ধন্যবাদ প্রফেসর মুজিবুর রহমান। ইয়ামান, শেষ প্রশ্ন, প্রত্যাশা এবং পরামর্শ কি? আমরা নির্বাচনে যেতে চাই এবং অবশ্যই আমরা এত কষ্ট করেছি, আন্দোলন করেছি, আমরা ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য সেই অধিকারটা আমরা খুব দ্রুত প্রয়োগ করতে চাই। জি, ধন্যবাদ ইয়ামান, ধন্যবাদ প্রফেসর মুজিবুর রহমান। আমরাও বিশ্বাস করি যে জন আকাঙ্ক্ষা নিয়ে প্রফেসর ইউনূস সরকার এগিয়ে চলছে, নিশ্চয়ই সেই গণ আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা দ্রুত সময়ের মধ্যে দেখব। প্রিয় দর্শক, আগামীর বাংলাদেশে আমরা আর কোনো অনাচার, অত্যাচার, অবিচার, মিথ্যাচার, স্বেচ্ছাচার দেখতে চাই না। এই বৈপ্লবিক যাত্রায় জাতীয় ঐক্য হবে বিজয়ের চাবিকাঠি, আর নয় একদলীয় গণতন্ত্র। এবার আমরা মনে প্রাণে চাই বহুদলের গণতন্ত্র, অধিকার ফিরে পাক সকল অংশীজন। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।